নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া অ্যাপের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ভারতের অর্থনীতি রমেশ সিং থেকে আলোচনা করছিলাম আজ ফিনান্সের লেকচার 4, যেখানে আমরা আলোচনা করব রাজ্য কেন্দ্র কোন কোন ক্ষেত্র থেকে ট্যাক্স পায়। অর্থাৎ ধরুন পেট্রোলের ক্ষেত্রে রাজ্য ট্যাক্স পায় নাকি সেন্ট্রাল ট্যাক্স পায়, এবং ট্যাক্স পেলেও কত পার্সেন্ট ট্যাক্স পায়। অর্থাৎ প্রত্যেকটা রাজ্য তার পাশাপাশি সেন্টার কোন কোন ক্ষেত্রে নিজেদের ট্যাক্স বসাতে পারে সেই ক্ষেত্রগুলো আজ আমরা জানবো। এখান থেকে কিন্তু ডব্লিউবিসিএস মেন্সে বহু কোশ্চেন আসে, ডব্লিউবিসিএস প্রিলিমসেও কিন্তু কোশ্চেন দেখা যেতে পারে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে এগিয়ে চলো, এই টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আমি এই লেকচারের পিডিএফ প্রোভাইড করে দেবো, আর ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেল এবং আমার সম্পর্কে লেখা রয়েছে। অবশ্যই আপনারা বুক রিভিউ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলের নাম পর্ণদীপস ওপিনিয়ন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই যে চ্যানেলে আপনারা ডব্লিউবিসিএস এবং ইউপিএসসি রিলেটেড সমস্ত রকমের বুক রিভিউ পাবেন, তার ফলে আপনারা কিন্তু বুঝতে পারবেন কোন বই আপনার কোয়ালিটি অনুযায়ী সুইটেবল, অর্থাৎ আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী কোন বই সুইটেবল হবে সেটা কিন্তু আমি আলোচনা করি এই বুক রিভিউতে। এছাড়াও এই বইতে কী কী কন্টেন্ট রয়েছে, কীভাবে বইটা শেষ করতে হবে, প্রত্যেকের জন্য কিন্তু আমরা আলোচনা করি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। তো সেন্ট্রাল এবং স্টেট কোন কোন ক্ষেত্রে নিজেদের ট্যাক্স বসাতে পারে সেটা জানার আগে আমাদের স্টেট লিস্ট এবং ইউনিয়ন লিস্ট সম্পর্কে জেনে নেওয়া দরকার। তো দেখুন, টোটাল আমাদের শিডিউল 7-এ 3টে লিস্টের কথা বলা রয়েছে। সেন্টার স্টেট রিলেশনের ক্ষেত্রে শিডিউল 7-এ 3টে লিস্টের কথা বলা রয়েছে। 1 নম্বর হচ্ছে ইউনিয়ন লিস্ট, 2 নম্বর হচ্ছে স্টেট লিস্ট, আর 3 নম্বর হচ্ছে কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্টে বলা রয়েছে যে সমস্ত ক্ষেত্র, ইউনিয়ন লিস্টে বলা হয়েছে কি, যে সমস্ত ক্ষেত্রে সেন্টার শুধুমাত্র আইন প্রণয়ন করতে পারবে তাদেরকে আমরা বলবো ইউনিয়ন লিস্ট। স্টেট লিস্ট যে সমস্ত ক্ষেত্রে স্টেট আইন প্রণয়ন করতে পারবে তাদের বলবো স্টেট লিস্ট। কিন্তু মনে রাখবেন, এমার্জেন্সির সময় সেন্টার কিন্তু স্পেশাল অর্ডিন্যান্স জারি করে স্টেট লিস্টের ব্যাপারেও আইন তৈরি করতে পারে। আর কনকারেন্ট লিস্ট বাকি থেকে যাচ্ছে। তো সেন্টার এবং স্টেট দুজনেই কিন্তু এই যে কনকারেন্ট লিস্টে তাদের আইন তৈরি করতে পারবে। তবে মনে রাখবেন, কনকারেন্ট লিস্টে পাওয়ার কিন্তু সেন্ট্রাল হাতেই বেশি থাকে। তো এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট, এই সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে কী কী থাকে, সেন্ট্রাল লিস্টে কোনগুলো পড়ে একবার দেখে নিন, তাহলে কিন্তু বুঝতে অনেকটা সুবিধা হবে সেন্ট্রাল হাতে কোনগুলো থাকে আর স্টেটের হাতে কোনগুলো থাকে সেটা। তো ইউনিয়ন লিস্টে থাকে ডিফেন্স, ব্যাংকিং, কারেন্সি, ফরেন অ্যাফেয়ার্স, কমিউনিকেশান। তো প্রাথমিক পর্যায়ে টোটাল সেন্ট্রাল লিস্টে 97টি অবজেক্ট ছিল, আর্টিকেল ছিল, বর্তমানে সেটা বাড়িয়ে কিন্তু 100টা করা হয়েছে। এছাড়া স্টেট লিস্ট, স্টেট লিস্টে যে আর্টিকেল ছিল তার থেকে কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। আর কনকারেন্ট লিস্টে সেই যে আর্টিকেল সেটাকে আবার বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ কনকারেন্ট লিস্টে কিন্তু সেন্ট্রালের পাওয়ার বেশি থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে কি, যেখানে সেন্ট্রালের পাওয়ার বেশি সেখানে আর্টিকেলের পরিমাণ বাড়িয়ে দেওয়া হচ্ছে, আর স্টেট লিস্টের যেখানে পাওয়ার সেখানে কিন্তু আর্টিকেল কমিয়ে দেওয়া হচ্ছে। তো কনকারেন্ট লিস্টে কী কী পড়ছে, এডুকেশন। এই যে আমরা এডুকেশন নিয়ে এত কথা বলি, শুধুমাত্র কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট নয়, রাজ্য সরকারের ওখানে দায় রয়েছে। রাজ্য সরকারেরও শুধুমাত্র নয়, সেন্ট্রাল গভর্নমেন্টেরও কিন্তু এখানে দায় রয়েছে। ফরেস্ট, এটাও কিন্তু কনকারেন্ট লিস্টে পড়ে, সেন্ট্রাল এবং স্টেট উভয়। ট্রেড, এটাও কনকারেন্ট লিস্ট। ম্যারেজ, সেন্ট্রাল রিসেন্টলি দেখা গেল উত্তরপ্রদেশ এবং কয়েকটি জায়গায় এগুলো অবশ্য স্টেট ল তৈরি করেছিল, তো সেখানে আপনাদের মনে হবে সেন্ট্রাল কেন ল তৈরি করেনি। তো সেন্ট্রাল অ্যাক্টও রয়েছে, তো হিন্দু ম্যারেজ অ্যাক্ট রয়েছে, 1929-এর হিন্দু ম্যারেজ অ্যাক্ট রয়েছে, তাছাড়া বিভিন্ন রকম ম্যারেজ অ্যাক্ট রয়েছে। তারপর অ্যাডপশানের ক্ষেত্রে, অর্থাৎ কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করার ক্ষেত্রে, তারপর সাকসেশনের ক্ষেত্রে কিন্তু এগুলো কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে। তেমনই কিন্তু স্টেট লিস্টের পরে ল অ্যান্ড অর্ডার, পুলিশ, ট্রেড, এগ্রিকালচার, ইরিগেশন, এগুলো কিন্তু স্টেট লিস্টের মধ্যে পড়ে। ওই যে কৃষিক্ষেত্র, এগ্রিকালচার, এটা কিন্তু স্টেট লিস্টের আন্ডারে পড়ে। ইরিগেশন, এটাও স্টেট লিস্টের আন্ডারে। ট্রেড স্টেট লিস্টের আন্ডারে। পুলিশ আর অর্ডার, ল অ্যান্ড অর্ডার, এটা স্টেট লিস্টের আন্ডারে পড়ে। সেই জন্য কিন্তু সবসময় দিল্লি গভর্নমেন্ট চেষ্টা করে তার নিজের পুলিশ নেওয়ার। দিল্লির কিন্তু নিজস্ব কোনো পুলিশ নেই, সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কিন্তু পুলিশ প্রোভাইড করে থাকে দিল্লিতে। তো দিল্লির হাতে কোনো কিন্তু পুলিশ নেই। পুলিশ না থাকলে কিন্তু সেই রাজ্য কখনোই শক্তিশালী হতে পারে না, বিভিন্ন রকম কন্ট্রোল করতে পারে না সেই রাজ্য। তো দিল্লি গভর্নমেন্ট চাইছে পুলিশ নিজের আয়ত্তে আনার, কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স পুলিশ দিতে রাজি নয়। তো পুলিশ অত সহজে পাবে না দিল্লি। আমার যতদূর ধারণা, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি, দিল্লিকে পুলিশ দেওয়া হবে না, কারণ সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে আলাদা একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে সবসময়। কারণ সেন্ট্রালে আলাদা গভর্নমেন্ট, স্টেটে আলাদা, দিল্লিতে আলাদা গভর্নমেন্ট। দিল্লি অ্যাকচুয়ালি স্টেট নয়, ইউনিয়ন টেরিটরি, তো এখানে আলাদা গভর্নমেন্ট, তো সেহেতু দিল্লি পুলিশ পাবে না। তো নেক্সট আমরা এই টেবিলের মাধ্যমে দেখব যে কোন কোন ক্ষেত্রে স্টেট এবং সেন্টার ট্যাক্স নিতে পারে। আগে এই লিস্টটা দেখে নিন। এই লিস্টের মাধ্যমে সহজে আপনারা বুঝতে পারছেন যে ইনকাম ট্যাক্স,
সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো আমি প্রথমে একটু বলে নিই, সেখানে সেন্ট্রাল সিজিএসটি রয়েছে, আইজিএসটি রয়েছে, আবার এখানে এসজিএসটি রয়েছে। ব্যাপারটা কী দেখুন, জিএসটি আমি গতদিন আলোচনা করেছিলাম, ইনডিরেক্ট ট্যাক্স, ডিরেক্ট ট্যাক্স কী, এগুলো রেভিনিউয়ের মধ্যে আলোচনা করেছিলাম। তো এই যে ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে জিএসটি পড়ে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো এই যে জিএসটি, এই জিএসটিকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিজিএসটি, একটা হলো এসজিএসটি, আর একটা হলো আইজিএসটি। সিজিএসটি কোনগুলো? সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেখানে সেন্ট্রাল কিন্তু ট্যাক্স কালেক্ট করতে পারবে এই সিজিএসটির আন্ডারে, ইনডিরেক্ট ট্যাক্স কিন্তু সেন্ট্রাল ট্যাক্স কালেক্ট করতে পারবে। এইচজিএসটি হলো যেখানে স্টেট গভর্নমেন্ট ট্যাক্স কালেক্ট করতে পারবে। আর আইজিএসটি হলো ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেখানে সেন্ট্রাল এবং স্টেট উভয়ে কিন্তু এই যে ট্যাক্স কালেক্ট করতে পারবে। কিন্তু বেশিরভাগ যে পাওয়ার মেজর সেন্ট্রাল যে ট্যাক্সেসের মধ্যে, এটা কিন্তু আইজিএসটির মধ্যে ধরা হয়। তো তাহলে আমরা মেজর সেন্ট্রাল ট্যাক্সের মধ্যে কোনগুলো দেখতে পাচ্ছি? সেন্ট্রালের ট্যাক্স কোনগুলো কালেক্ট করতে পারে? ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অর্থাৎ সিজিএসটি, কাস্টম ডিউটি, ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আইজিএসটি। এবার মেজর স্টেট ট্যাক্সের মধ্যে কোনগুলো পড়ছে? স্টেটস গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এসজিএসটি, স্ট্যাম্প ডিউটি অ্যান্ড রেজিস্ট্রেশন, এগুলো কিন্তু স্টেট ট্যাক্সের মধ্যে পড়ে। আমরা ফাইনালি পেট্রোল এবং ডিজেল সম্পর্কে আলোচনা করবো, এত বেশি কেন প্রাইস বেড়ে যাচ্ছে, ট্যাক্স কারা কালেক্ট করছে। তো এখানে এই টেবিলটা একটু দেখে নিন, এখানে সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে কোন ট্যাক্সগুলো, এছাড়াও লোকাল বডি কোন ট্যাক্স তোলে বা কোন ট্যাক্স কালেক্ট করে সেখানে এটা বলা রয়েছে। সেন্ট্রাল কোনগুলো কালেক্ট করছে? ইনকাম ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, সেন্ট্রাল জিএসটি অর্থাৎ সিজিএসটি, কাস্টমস। আর স্টেট কালেক্ট করছে স্টেট জিএসটি, ট্যাক্স অন ইলেকট্রিসিটি, এক্সারসাইজ ডিউটি অন অ্যালকোহল। এই যে মদ, এই যে কোভিড-19 সময় মদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, এই যে মদের দোকান খোলা থাকছে, কেন থাকছে? তার কারণ কি? এর যে ট্যাক্স, এটা কিন্তু স্টেট গভর্নমেন্ট কালেক্ট করে। এই স্টেট গভর্নমেন্টের যে স্পেশাল আয়, সে কিন্তু এই পেট্রোল আর এই যে এক্সাইজ ডিউটির ওপরেই কিন্তু সাধারণত আয় স্টেট গভর্নমেন্টের। তাছাড়া এই যে স্ট্যাম্প ডিউটি, তাছাড়া দেখবেন এই যে বাড়িঘর, গ্রামাঞ্চলে কিন্তু সাধারণত এই টাইপের ট্যাক্স কিন্তু খুব কম দেওয়া হয়। তো বাড়িঘর, বিভিন্ন রকম সম্পত্তির ওপর ট্যাক্স কম পরিমাণে দেওয়া হয়। তো স্টেটের হাতে রয়েছে স্টেট জিএসটি, ট্যাক্স অন ইলেকট্রিসিটি, এক্সাইজ ডিউটি অন অ্যালকোহল, আর স্ট্যাম্প ডিউটি। আর লোকাল বডির হাতে কোনগুলো থাকে? ট্যাক্স অন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ভেহিকেল ট্যাক্স, তো আপনি গাড়ি কিনলেন তার উপর একটা ট্যাক্স, টোলস, তারপর এন্টারটেনমেন্ট ট্যাক্স, এগুলো কিন্তু লোকাল বডির ওপরেই থাকে। তো লোকাল বডি অ্যাকচুয়ালি যে ট্যাক্সগুলো, লোকাল বডির আন্ডারে যে ট্যাক্সগুলো পড়ে, সেগুলো কিন্তু দেখা যায় যে মিউনিসিপ্যালিটি এরিয়াতে বেশি পরিমাণে কালেক্ট করা হয়। কারণ দেখুন, মিউনিসিপ্যালিটি এরিয়াতে সাধারণত শহরাঞ্চল থাকে, একটা পাশের বাড়ির মানুষের সাথে পাশের বাড়ির মানুষের কোনো রকম কানেকশান থাকে না। তো সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি কিন্তু খুব সহজেই এই ট্যাক্সটা আদায় করতে পারে। কিন্তু গ্রামাঞ্চলে দেখা গেল প্রধান বা সেখানকার যারা কর্মচারী, তারা কিন্তু ওই গ্রামেরই মানুষ, তো সেই পাশের বাড়ির মানুষের উপর কিন্তু তারা জোর করতে পারে না। গ্রামাঞ্চলের মানুষের মধ্যে পাশের বাড়ির সাথে একটা আত্মীয়তা তৈরি হয়ে যায়, ওই গ্রামাঞ্চলের সমস্ত মানুষের সাথে আত্মীয়তা তৈরি হয়ে যায়। এটা কিন্তু একটা ন্যাচারাল জিনিস। তো বিভিন্ন রকম কারণ রয়েছে, এরকম সোশ্যাল কিছু কারণ রয়েছে, যার ফলে কিন্তু দেখা যায় যে মিউনিসিপ্যালিটি এরিয়াতে ট্যাক্স কালেকশনটা বেশি হয় পঞ্চায়েত এরিয়া থেকে। তো লোকাল বডিজের মধ্যে ট্যাক্স অন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ভেহিকেল ট্যাক্স, টোলস এবং এন্টারটেনমেন্ট ট্যাক্স, এগুলো কিন্তু কালেক্ট করে লোকাল বডি। আর তারপরে আপনারা এবার একটু দেখে নিন পেট্রোলের ব্যাপারটা কি। পেট্রোল ফুয়েলের ক্ষেত্রে অ্যাকচুয়ালি দেখুন, ধরুন যখন 86 টাকা 30 পয়সা, এখন তো পেট্রোল 100 টাকার কাছাকাছি হয়ে গেছে, 100 টাকার কাছাকাছি নয়, 100 ক্রসও করে গিয়েছিল। তো 86.30 টাকা ধরুন কিছুদিন আগে পেট্রোলের দাম ছিল। তো তখন কিন্তু পেট্রোল কেনা হতো 29.34 টাকায়, তার ওপরে ফ্রেট, তারপরে দেখুন এখানে প্রাইস চার্জ অন ডিলার্স, এখানে এক্সক্লুডিং এক্সাইজ ডিউটি অ্যান্ড ভ্যাট এবং এক্সাইজ ডিউটি এটা বাদ দিয়ে। তো ভ্যাট কী জিনিস, সেটা কিন্তু আমি গত দিনের লেকচারে কিন্তু আলোচনা করেছি। বিভিন্ন রকম রেভিনিউ, রিসিপ্ট, ট্যাক্সের যে লেকচার, অর্থাৎ ফিনান্সের যে লেকচার 3 প্লেলিস্টের মধ্যে গিয়ে, ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিংয়ের প্লেলিস্টের মধ্যে গিয়ে ফিনান্সের লেকচার 3টা আপনারা দেখে নেবেন। ওখানে কিন্তু আমি আলোচনা করেছি ভ্যাট কী জিনিস, তো এই টাইপেরগুলো দেখে নেবেন। এক্সাইজ ডিউটি কী জিনিস, এগুলো সমস্ত আলোচনা করেছি। তারপরে দেখুন এই যে এক্সাইজ ডিউটি, তো এক্সাইজ ডিউটি কার আন্ডারে পড়ছে? এখানে দেখুন এক্সাইজ ডিউটি কোথায় গেল, এক্সাইজ ডিউটি এই দেখুন, এক্সাইজ ডিউটি অন অ্যালকোহল, তারপরে এই যে পেট্রোল, এগুলো কার ওপর পড়ছে? এটা কিন্তু স্টেট এক্সাইজ ডিউটি কালেক্ট করছে, অর্থাৎ এখান থেকে স্টেটও রেভিনিউ পাচ্ছে, এখান থেকে সেন্ট্রালও কিন্তু রেভিনিউ পায়। তো তাহলে একটা জিনিস, ফুয়েলের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র স্টেট নয়, এখানে কিন্তু সেন্ট্রালও রেভিনিউ পায়। এছাড়া ট্যাক্স ইউ পে ওয়াইল বাইং ডিজেলের ক্ষেত্রে দেখুন, এটা কোন ওয়েবসাইটে জানি না, আমি তুলে এনেছি, কপিরাইট খাবো কিনা আমি নিজেও জানি না, ভিডিও পাবলিশ করার আগে আমি বুঝতে পারছি না। তো এই যে ওয়েবসাইট থেকে খুব সুন্দর করে চার্টটা করে দেওয়া ছিল, দেখুন
প্রাইস চার্জ টু ডিজেলস 39 টাকা। এখানে ডিলার কমিশন দেখুন 2.52, এখানে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি এখানে 15.33, স্টেট ভ্যাট 9.98। তো এখানে এক্সাইজ ডিউটি এটা কিন্তু সেন্ট্রালের ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা, আমি এখানে উল্টো বলেছি সম্ভবত, এই যে এক্সাইজ ডিউটিটা কিন্তু এখানে সেন্ট্রালের ক্ষেত্রে ইউজ করা হয়, আর স্টেট কিন্তু এখানে ভ্যাটের যে ট্যাক্সটা সেটা কিন্তু ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা কিন্তু স্টেট গভর্নমেন্ট নেয়। তো এখানে দেখুন, এখানে ভালো করে দেওয়া রয়েছে ডিলার একটা কমিশন থাকে, একটা প্রাইস থাকে এর, আর যে ট্যাক্স টোটাল যে ট্যাক্স ধরুন 37-38% যে ট্যাক্স সেটা কিন্তু সেন্ট্রাল এক্সাইজ ডিউটি। এখন তো ডিজেলের দাম 67 টাকা নেই, এখন 100 টাকার কাছাকাছি 90 টাকার উপরে হয়ে গেছে। তো ডিজেলের দামের আগে যখন 67 টাকা ছিল তখন কিন্তু এত 37% ছিল, এখন কিন্তু ট্যাক্সটা আরও বেড়ে গেছে। ডিজেলের কিন্তু অ্যাকচুয়াল যে দাম সেটা কিন্তু বাড়েনি, ট্যাক্সটা কিন্তু এখন 50%-এর ওপরে হয়ে গেছে, অ্যারাউন্ড 60 কত একটা সামথিং ছিল। তো যাই হোক, সেন্ট্রাল এক্সাইজ ডিউটি একটা পার্সেন্টেজ নেয়, স্টেট ভ্যাট একটা পার্সেন্টেজ নেয়, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, স্টেট ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স তো একটা পার্সেন্টেজ নেয়। এইভাবেই কিন্তু পেট্রোল ডিজেলের ওপর বিভিন্ন রকম ট্যাক্স চাপিয়ে কিন্তু পেট্রোল ডিজেলের দাম অ্যাকচুয়ালি 30 থেকে 32 টাকা পার লিটার। তো সেই 30 থেকে 32 টাকার জিনিস কিন্তু আপনার কাছে প্রোভাইড করে 100 টাকা, 105 টাকা, 94 টাকা, 95 টাকা এরকম। ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে 97-98 রেট চলছে প্রবাবলি। আর আমি দেখছিলাম রাজস্থানে সেটা 102, 3, 4 ক্রস করে গেছে, মহারাষ্ট্র ক্রস করে গেছে, তারপরে উত্তরপ্রদেশ ক্রস করে গেছে। তো এ নিয়ে আনন্দ করবেন না, আপনাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু দু একদিনের মধ্যে না হলেও 100-1.5 সপ্তাহের মধ্যে কিন্তু ক্রস করে যাওয়ার চান্স রয়েছে। তো কারণ কি, ট্রেন চলছে না, ট্রেন না চললে কিন্তু এই যে ট্যাক্সটা আরও বাড়ালে কিন্তু কিছু করার নেই। সাধারণত বাসের যে ভাড়া সেটাও কিন্তু বেড়ে যাবে, এরকম ট্রেন চলছে না বর্তমানে কোভিড-19 এই যে কন্ডিশনে ট্রেন না চললে যে যারা বাস ড্রাইভার, অটো ড্রাইভার এরা কিন্তু নিজেদের ভাড়া বাড়িয়ে নেবে, আর পেট্রোল পাম্পগুলো আরও বেশি দাম বাড়বে। অ্যাকচুয়ালি পেট্রোল পাম্প তো দাম বাড়ে না, ট্যাক্স আরও বেশি চাপানো হবে, সেখান থেকে কিন্তু ইনকামটা বেশি হবে। অ্যাকচুয়ালি দেখুন, ট্রেন যখন চালানো হয় 100 টাকা ট্রেনে যদি ইনভেস্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু 98 টাকা তো রেল কোম্পানি তোলে, সেখানেও কিন্তু 1 থেকে 1.5 টাকা কিন্তু লস থেকে যায় প্রতি 100 টাকায়, অর্থাৎ 1 থেকে 1.5% রেল কোম্পানির লস থেকে যায়। কিন্তু এই যে বাস চললে, ট্রেন না চলে যদি বাস চলে, অটো চলে, অন্যান্য গাড়ি চলে, তাহলে কিন্তু দেখা যাবে যে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট উভয়েরই কিন্তু লাভ। স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট যে একে অপরকে দায়ী করলেও সেটা কিন্তু কোনো ম্যাটার করে না, প্রত্যেকেই কিন্তু বিভিন্ন রকম ভ্যাট, তারপরে এই যে এক্সাইজ ডিউটি এখান থেকে কিন্তু ট্যাক্স কালেক্ট করে। তো এই ছিল আজকে আমাদের ছোট্ট লেকচার, যেখানে আমরা জানলাম যে কোন গভর্নমেন্ট, সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে কারা কোথা থেকে ট্যাক্স পায়। তো এই ছিল আলোচনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের লেকচার পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।